আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আল্লাহ রাখছে, ভালো রাখছে। আচ্ছা, ঠান্ডা লাগছে মনে হয় আপনার? জি, প্রচন্ড ঠান্ডা লাগছে গত কয়েকদিন থেকে। আহ, আচ্ছা, আমরা এখন দেখবো ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ। দেখতে পাচ্ছেন একটা ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করছিলাম। এখন অনেকের মাঝে ম্যাথ ভীতি নিয়ে অনেক কাজ করতে পারে, যে ম্যাথের জটিল বা এটা পারা যাবে না, এরকম একটা কনফিডেন্স হারিয়ে যায়। তো সেই কনফিডেন্স আমরা হারাবো না, তারপরেও যদি মনে করেন যে না ম্যাথ হবে না, আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে ম্যাথ ছাড়াও আপনি থিওরির উপর জোর দিতে পারেন। থিওরির উপর জোর দিয়ে আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, ম্যাথ বাদেও আপনি থিওরি লিখে পাস করতে পারবেন। করেছে এর আগে, বিগত এরকম অনেক রেকর্ড আছে। তো আমরা ম্যাথের সলিউশন গুলো দেখছিলাম। এখানে আমাদের ম্যাথ গুলো প্রায় সিমিলার, সবগুলো ম্যাথেই আমাদের যেগুলো আসে। গত 99-তে যে ম্যাথটা আসছিল ওই হ্যাঁ, ম্যাথটার সলিউশন কি জি দিয়েছি তো। করছেন স্যার? হ্যাঁ, ওটা 99 ম্যাথের দিয়েছেন? সলিউশন ওটা দিয়েছি কিনা এখানে এই শিটে নেই, যে শিট পাঠিয়ে দিচ্ছে এই শিটে নেই না, কি? আমি পাইনি। 99 সলিউশন হচ্ছে 99 সলিউশন, ম্যাথ সলিউশন 99, এটা আমি দিয়েছিলাম আপনাদের। 96, 95, এই যে 99 আমি আপনাদের এখানে তো মনে হয় দিয়েছি। এই সলিউশনটা তো পেয়েছেন নাকি? না, এটা কোনটা দেখাচ্ছি আপনাদের? আপনি ওপেন করছেন? ওহো, সরি, এটা তো আপনাদের মানে আগেরটা দেওয়া আছে, 96 আগেরটা, 98টা আমি এখনই আপনাদের পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি এখনই এটা ওপেন করছি, আচ্ছা, ঠিক আছে। এখনই এটা দিয়ে দিচ্ছি। এটা ভালো একটা কথা বলছেন, যদি 96 এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে হয়ে গেল। এই শীটটাই তো মনে হয় আপনাদের দেওয়ার কথা। আমি আচ্ছা দেখুন, এই শীটের একবারে শেষে দেওয়া আছে 99 ম্যাথ, এই যেটা এটা করে দেওয়া আছে। আচ্ছা, এটা দেখে নিয়ে সুন্দরভাবে আমরা যে শীটটা পেয়েছি এটা হলো আপনার 12 পেজ, আপনার এখানে দেখা যাচ্ছে 14 পেজ মনে হয়। আচ্ছা, তাহলে মিস হয়েছে কিনা? এটা অ্যাড, হ্যাঁ লাস্টের এটা তাহলে অ্যাড হয় নাই আর কি, মানে ওটা জি, ওই অ্যাড হয় না। একই থাকবে সবগুলো, জাস্ট এই 99টা শুধু অ্যাড হবে। জি। আচ্ছা, এটা আমি আপনাদের দিয়ে দেবো নি আবার হোয়াটসঅ্যাপে, শুধু এই 2 পাতায় দিয়ে দেবো নি। হ্যাঁ, শুধু 99 তোমার যেটা আসে এই 2 পাতায় অ্যাড করে দেবো নি। তো এখন আমাদের এই কি মানে যে কোশ্চেন গুলো দেখেছি আমরা, দেখলাম সবগুলো কিন্তু আমাদের এক, মানে মূল থিম
বা মূল যে তথ্যগুলি এখানে দেওয়া থাকে এগুলা এক। আমরা ভুলে যাই যে কখন গুণ হবে, কখন ভাগ হবে, বা কি করব, কোন প্রাইসের সাথে কি গুণ করবো। এগুলা যখন আমরা বেশি ভাবতে যাব কোন একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা যদি খুব ভালো পারি তাহলে আমরা তো ভালো অ্যান্সার করবোই, কিন্তু যখন একটু পারি, মানে দ্বিধাদ্বন্দ্বে থাকি, তখন কিন্তু আমরা ভুলটাই দিয়ে আসি। বেশি ভাবতে গিয়ে এটা হয়ে যায় আমাদের ম্যাথটিতে। তো এবারে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় ঠিক ওই রকম একটা হয়েছে আর কি। আমরা এই যে অঙ্কটা 96তম ব্যাংকিং ডিপ্লোমা, এই অঙ্কটা সলিউশন দেখলাম, পরে 96 শেষ করে 97 দেখেছি। এটা 97 দেখলাম, আমরা এটাও দেখেছি। না 97 দেখিনি, না দেখেছি। 98 দেখেছি। এটা 95। 98 কোথায়? 93। 99। 98 ম্যাথ কই? 98 ম্যাথ আসে নাই। এই যে 98 ম্যাথ, শুধু 98টা এক্সট্রা ভাবে করা, সেটা আমি আপনাদের মধ্যে দিয়েছিলাম। আটানব্বই ম্যাথটা মনে হয় করা হয়েছিল আমাদের। যদি আমি কোনটা একটু দেখি, টিএফএফি প্লেলিস্টে টিএফএফি যাই, এখানে 98 ম্যাথ সলিউশন এই যে আছে, সর্বশেষ যেটা সেটা কি 98 দেখেছি। দশ নম্বর ক্লাসটা দেখেছি 96-এর, 9 নম্বর ক্লাসটা হচ্ছে 98-এর। আচ্ছা, আমরা 97টা আমরা দেখি নাই। আচ্ছা, সবগুলো আমাদের একই রকম, এগুলা এরপর যে ধরনগুলা, ধাঁচগুলা সবগুলো একই রকম। এখানে যে অঙ্কগুলা ধাঁচ দেওয়া থাকবে সবগুলা হচ্ছে একই রকম। আচ্ছা, তাহলে এই অঙ্কে যে সমস্যাটা হয়, আমাদের রেটটা নির্ণয় করতে সমস্যা হয়। যদি অঙ্ক আলোচনা করেছি, তো এই অঙ্কের যে রেট থাকে, ইন্টার ব্যাংক রেটটা আমাদের নির্ণয় করতে সমস্যা হয়। আর এখানে আমরা কোন রেট নির্ণয় করব সেটা আমাদের ধরতে সমস্যা হয়। কিন্তু এখানে কোনো কোনো অঙ্কে বলে দেওয়াই থাকে যে এই যে ক্যালকুলেট দ্য বাইং exchange rate using the following information, and also calculate the amount BDT paid by your bank. Your exporter wants to sell, সাধারণত আমাদের হয়ে থাকে এক্সপোর্টার কথা বলা থাকলে আমরা বাইং প্রাইসটা আমরা নির্ণয় করি, এক্সপোর্টারের কথা বলা থাকলে, আর ইম্পোর্টার বলা থাকলে আমরা সেলিংটা নির্ণয় করি। আমাদের এরকম স্বাভাবিকভাবে এটা মনে রাখার জন্য, এটা যে একবার সত্য সিদ্ধ ওরকম না। এক্সপোর্টার থাকলে আমরা বাইং নির্ণয় করি, কারণ এক্সপোর্টারের কাছ থেকে আমরা ক্রয় করে নিই। আর ইম্পোর্টার থাকলে ইম্পোর্টারের কাছে আমরা বৈদেশিক মুদ্রা বিক্রয় করি। তাহলে ইম্পোর্টারকে আমরা ইম্পোর্টারের নিকট আমরা বিক্রয় করি, আর এক্সপোর্টারের নিকট থেকে আমরা ক্রয় করি। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে। এক্সপোর্টার এটা হচ্ছে কি বাই, আর ইম্পোর্টার হচ্ছে সেল।
বাই সেল, এক্সিম, এক্সিম ব্যাংক লিমিটেড। তাহলে এক্সিমের ইএক্স হচ্ছে বাই, ক্রয় বিক্রয়, এটা মনে রাখবেন। ইম্পোর্টার হচ্ছে সেল, ক্রয় আগে হয়, বিক্রয় ক্রয় তো কেউ বলে না, বিক্রয় ক্রয় তো কেউ বলে না, বিক্রয় ক্রয় এরা তো কেউ বলে না, বলে হচ্ছে ক্রয় বিক্রয়। তাহলে এক্সিম ব্যাংক, এটা একটু মনে রাখবেন, এক্সিম ব্যাংকের এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট আর হচ্ছে ইম্পোর্ট, তার মানে এটা হচ্ছে ক্রয় আর এটা হচ্ছে বিক্রয়। এটা সহজ হতে, এটা মনে রাখার জন্য আর কি, মনে রাখার একটা ট্রিক্স এই। তাহলে আমাদের এক্সপোর্টার থাকলে বাইং রেট নির্ণয় করব, আর ইম্পোর্টার থাকলে আমরা সেলিং রেট নির্ণয় করব। এও কি আমাদের বাইং রেট নির্ণয় করতেই বলছে, তাই আমরা এখানে বাইং রেটটা নির্ণয় করেছি। আচ্ছা, আর 99তম পরীক্ষায় অঙ্কের যে সমস্যাটা আমাদের হয়েছিল, যে আমরা এটা কোন রেট ধরবো, এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক মানে কথা এখানে বলা আছে। তো আমরা সাধারণত এখানে যে সূত্রটা, ওটা কিন্তু হচ্ছে আমার পার্মানেন্ট না, সকল ক্ষেত্রে না। এখানে আমাদের কিসের কথা বলা আছে দেখুন, ইম্পোর্টার। তাহলে ইম্পোর্টার বলা আছে, তার সত্ত্বেও এখানে কিন্তু যেটা বলা ছিল ইম্পোর্টার, ইম্পোর্টারের ক্ষেত্রে কোনটা বিক্রয়, বিক্রয় রেট। তাহলে এখানে আমাদের ও আচ্ছা, এখানে তো আমাদের উল্লেখ করে দিয়েছে বাইং এন্ড সেলিং এক্সচেঞ্জ রেট, দুটাই আমাদের করতে বলছে, যে বাইং এবং সেলিং দুটাই রেটই আমাদের নির্ণয় করতে হবে। যে ইম্পোর্টারের কাছে আমরা বৈদেশিক মুদ্রা বিক্রি করবো, সে বৈদেশিক মুদ্রা তো আমরা তৈরি করবো না, সে বৈদেশিক মুদ্রা আমাদের ক্রয় করতে হবে, তার কাছে বিক্রি করতে হবে, তাই না? তাহলে এখানে ক্রয় বিক্রয় দুটা রেটই আমাদের নির্ণয় করতে বলছে। এখানে আমাদের এই মূল্যটা ধরা নিয়ে সমস্যা আছে, কোনটা কোনটা কোন মূল্য ধরবো, এটাই আমাদের সমস্যা হয়ে গেছে। তো এটা 99 যেহেতু আসলে ওইরকম আমি প্রত্যক্ষভাবে এটা ইয়া করবো না, সুন্দর মতো এখানে বলে দেওয়া আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এর 99তম পরীক্ষা আসে, এর পিছনে আর সময় নষ্ট করবো না আমরা। আচ্ছা, 98 এটাও দেখেছি, অঙ্কটাও দেখেছি আমরা। দেখেছি, এরপরে কিছু অঙ্কগুলো দেখি আমরা আজকে, যেহেতু অঙ্ক আলোচনা করবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এই যে উদাহরণগুলো আমরা দেখে যাবেন, অনেক ছোট ইয়া কিন্তু করতে পারবে। প্রথমে এটা 96, এটা আলোচনা করেছি আপনাদের মাঝে। তারপরে 96 এর পর 97। এই 97 এটা মনে হয় আলোচনা করা হয়নি আপনাদের, 98 আলোচনা করা হয়েছে, 97টা আলোচনা করা হয়নি। খেয়াল করুন, 97 আমাদের কি নির্ণয় করতে বলছে। এখানেও দেখুন আমদানি কারকের কথা বলা আছে। 99তম ম্যাথে আসলে কি, 99তম ম্যাথেও আসলে আমদানি কারকের, এই যে, তাই না? তার 97 এবং 99 আমাদের প্রায় সিমিলার, মানে যে ইয়ার কোশ্চেন ফলো করবো সেটা কিন্তু আমাদের প্রায় দেয়, একই রকম কোশ্চেন দেয়। এই টেকনিকটা অবলম্বন করবেন, আপনারা জানেন এই টেকনিক। তাহলে আমাদের 98 কি আসছিল, এটা আমাদের সেভাবে আমাদের দেখতে হবে। 98 ম্যাথটা এক্সপোর্টার আসছিল, তাহলে আপনি ধরে নিতে পারেন এবার এক্সপোর্টার আসবে, এবং এক্সপোর্টার যদি আসে আমাদের এখানে অবশ্যই বাইং এক্সচেঞ্জ রেটটা, বাইং এক্সচেঞ্জ রেট মানে ক্রয় এক্সচেঞ্জ রেটটা আমাদের বের করতে হবে। তাহলে 98 অঙ্কটা আমরা দেখবো ঠিক মতো।
আচ্ছা 97টা এটা তাহলে আমরা না দেখি। এই জাপানি ইয়েন এটা আমাদের 97 এসেছিল। এটা আমরা অনেক সময় ভুল করি যে আমরা কেমনে কি করবো। এই অঙ্ক অনেকবার রিপিট হয়েছে এবং আপনাদের মাঝে এটা আলোচনা করা হয়েছে। অঙ্কের আলোচনা মোটামুটি আমাদের নাই আগেই আলোচনা শেষ হয়ে গেছে। আপনারা আগের গুলা দেখলেই এনাফ, এগুলাই থাকবে এখানে, আর বেশি কিছু থাকবে না। আচ্ছা অঙ্ক যেগুলো আছে আমাদের, এখন খেয়াল করুন 2007 সালে একটা অঙ্ক আসছিল। এই অঙ্কটা আপনারা একটু ফলো করবেন। আমরা তো এর আগে আমরা যে অঙ্কগুলো দেখেছি সেগুলোতে কিন্তু ইয়ে থাকে, মানে বাংলাদেশের টাকার সাথে জাপানি ইয়েনের ক্রয় বিক্রয়, বাংলাদেশের টাকার সাথে ইউরোর ক্রয় বিক্রয়, তাই না, এরকম বলা থাকে। কিন্তু এখানে বাংলাদেশের টাকার কথা ওইরকম কাহিনী নেই। এখানে কি কাহিনী আছে বলা আছে দেখুন, নিম্নে উদ্বৃত্ত স্পট রেটের ভিত্তিতে রেটের ভিত্তিতে দুইবার হয়ে গেছে, একবার কাটা যাবে। রেটের ভিত্তিতে প্রতি সুইস ফ্রাঙ্কের বিনিময়ে আপনার ব্যাংক কর্তৃক জাপানি ইয়েন ক্রয় বিক্রয় মূল্য নির্ণয় করুন। কিসের বিপরীতে? সুইস ফ্রাঙ্কের বিনিময়ে জাপানি ইয়েন। এটা বিডিটির কথা কিন্তু বলা নাই। তাহলে এখানে আমাদের দুইটাই কিন্তু আমাদের বিদেশি প্রাইস, যেটা বিদেশি মূল্য যেটা সেটা দেওয়া আছে মুদ্রা। আচ্ছা এখানে মার্কিন ডলার 1 সমান ইয়েন দেওয়া আছে, মার্কিন ডলার এত সমান এটা দেওয়া আছে। আমাদের যেটাই দেওয়া থাক আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে ফলাইতে হবে। ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে যদি আমরা ফেলাইতে পারি তাহলে সহজে এটা আমরা করতে পারবো। আচ্ছা এখানে খেয়াল করুন, সুইস ফ্রাঙ্ক এবং জাপানি ইয়েন এই দুটোর মধ্যে আমাদের ক্রয় বিক্রয় হচ্ছে। সুইস ফ্রাঙ্কের বিনিময়ে জাপানি ইয়েন ক্রয় বিক্রয় হবে, তাই না? তাহলে এখানে সুইস ফ্রাঙ্ক মার্কিন ডলার সমান সুইস ফ্রাঙ্কের ক্ষেত্রে আমাদের কাছে কি খেয়াল করুন, এটা সুইস ফ্রাঙ্কের ক্ষেত্রে এই রেটটা কি ডাইরেক্ট, আবার জাপানি ইয়েনের ক্ষেত্রে এটা কি, এটা জাপানি ইয়েনের ক্ষেত্রে ডাইরেক্ট। দুটাই হচ্ছে তার নিজ নিজ দেশের ক্ষেত্রে ডাইরেক্ট, কিন্তু আপনি ব্যবসা করতেছেন বাংলাদেশে বসে এটা আপনার ক্রয় বিক্রয় করবেন বা রেট হারটা নির্ণয় করতে হবে। তাহলে দুইটা দেশেরই ডাইরেক্ট, তাহলে আমাদের দেশের ক্ষেত্রে কি হবে ইনডাইরেক্ট, আমাদের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে কি হবে ইনডাইরেক্ট। তো এই জন্যই এখানে বলা আছে যে আচ্ছা তারপরে এখানে রেট দেওয়া আছে, কাউন্টার পার্ট থেকে কৃত 10 লক্ষ সুইস ফ্রাঙ্ক এর বিপরীতে আপনার ব্যাংকে কত জাপানি ইয়েন ডেলিভারি দিতে হবে। ক্যালকুলেশন আলোচ্য প্রশ্নের দুইটি রেট দেওয়া আছে, দুইটি রেট ইনডাইরেক্ট রেট, এই যে দুইটি ইনডাইরেক্ট রেট বা কারেন্সি রেট। তাহলে ইনডাইরেক্ট রেটে দাম বেশি দামে ক্রয় কম দামে বিক্রয়, তাই না, এরকম সূত্রটা। ইয়েন এবং সুইস ফ্রাঙ্ক উভয় রেট ইনডাইরেক্ট বা কারেন্সি রেট হয়। বাই হাই সেল লো সূত্র প্রয়োগ করে পাওয়া যায় মার্কিন ডলার ইয়েন সমান ক্রয় মূল্য এত এত এত। তাহলে এখানে বলা আছে যে প্রতি সুইস ফ্রাঙ্ক এর বিপরীতে ইয়েন এর ক্রয় মূল্য, ঠিক আগে ওই যেভাবে করেছি যে
সুইস ফ্রাইয়ের বিপরীতে এক সুইস ফ্রা সমান মানে এত সুইস ফ্রা সমান সমান $1 মার্কিন। তাহলে $1 মার্কিন মান কত? ইয়েন হচ্ছে এত। তাহলে আমরা বলতে পারি কি 1 সুইস ফ্রা সমান কত ভাগ করবো, অতএব এটা আমরা কিভাবে করেছি? ভাগ করেছি। তাহলে 1 সুইস ফ্রা সমান কত ইয়েন ক্রয় মূল্য, এটা আমরা ভাগ করেছি। এখানেও সুইস ফ্রা বিপরীতে ইয়েনের বিক্রয় মূল্য এত দ্বারা আমরা ভাগ করেছি। তাহলে এখানে আমরা যদি ক্রয় এবং বিক্রয় মূল্য নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই দুটো রেট এইভাবে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে আমি এই অঙ্কটা কি জন্য বলছি যে এটা হচ্ছে বিডিটির কোনো কথাই নেই। তাহলে বিডিটির কথা নেই এরকম অঙ্ক কিন্তু এখন পর্যন্ত 2007 সালে আসলে তারপরে আসে নাই। তারপরে শুধুমাত্র সবগুলো অঙ্কে আমাদের বিডিটির কথা বলা আছে। তাহলে এখানে আমাদের বিডিটির কথা নাই যেহেতু এই অঙ্কটা আনকমন এবং আমাদের এবারে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঙ্কটা দেখে যাবেন, ইজি আছে, একই সব আলোচনা একই। প্র্যাকটিস ম্যাথ। এখানে জাপানি ইয়েন এবং জার্মান মার্ক ক্রয় বিক্রয় হার নির্ণয় করতে হবে। খেয়াল করুন, এখানে কিন্তু একই কথাই, মানে দুটো হচ্ছে বিদেশি রেট দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে ওই একই কথাই বলা আছে 35,000 মার্কের বিরুদ্ধে কত জাপানি ইয়েন প্রদান করতে হবে। এটাও দেখবেন একক ব্যক্তি, এটা 2018 সালে আসছিল। এই অঙ্কটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা অনেক দিন যাবত এটা দেয়নি, অনেক বছর যাবত। এটা 18 সালের পরে এরকম অঙ্ক দেওয়া হয়নি, দেয়নি। তো এখানে বলা আছে, দেখুন, আপনার কাছে বিনিয়োগ করার জন্য $1 লক্ষ মার্কিন আছে। কত আছে? $1 লক্ষ মার্কিন। নিম্নের উপাত্তের উপর ভিত্তি করে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে 3 মাসের জন্য। তাহলে 3 মাসের জন্য কোথায় বিনিয়োগ করলে বেশি লাভজনক হওয়া যাবে? আচ্ছা, 3 মাসের জন্য লাভজনক হওয়া যাবে। এখানে আমাদের মার্কিন ডলার সমান এত টাকা, 3 মাসের ফরওয়ার্ড মার্জিন টাকা এত, প্রিমিয়াম, বার্ষিক সুদের হার 10%, তিন মাসের ফরওয়ার্ড মার্জিন আমাদের প্রিমিয়াম যেটা দেওয়া আছে সেটা ধরতে হবে, দুটার মধ্যে যেটা বড় সেটা ধরতে হবে। বার্ষিক সুদের হার আমাদের ঢাকায় 10%, নিউ ইয়র্কে 5%। 7 দিনে বছর গণনা করতে হবে। আচ্ছা, ঢাকায় বিনিয়োগ করা হলে আলোচ্য প্রশ্নের রেটটি হলো ডাইরেক্ট রেট বা পেন্স রেট। সুতরাং সূত্র হবে কম দামে ক্রয়, বেশি দামে বিক্রয়। বিনিয়োগকৃত $1 লক্ষ মার্কিন ডলারের টাকা ক্রয় করলে 1 লক্ষ গুণ। আচ্ছা, এখানে বিনিয়োগকৃত $1 লক্ষ মার্কিন ডলার ক্রয় করলে আমাদের যে রেটটা আমরা এখানে দেওয়া আছে, ঢাকায় বিনিয়োগ করলে মার্কিন ডলার, এখানে সূত্রটা কি হচ্ছে? সূত্রটা হচ্ছে যে যেহেতু এটা আমাদের কাছে কি রেট, ডাইরেক্ট রেট, তাই না? তাহলে এই ছোটটা দিয়ে ক্রয় করবো, বড়টা দিয়ে বিক্রয় করবো। 82, 90, 20 দিয়ে আমরা কি করবো, এখানে ক্রয় করবো, করলে এত টাকা। এভাবে আমাদের 3 মাসের সুদের আমরা এভাবে বের করেছি, 360 দ্বারা ভাগ করেছি, আমরা 90 দ্বারা গুণ করেছি। 90 দিনের জন্য 360 দ্বারা। বিনিয়োগকৃত বাংলাদেশি টাকার 3 মাসের সুদ হবে, আমরা যে টাকাটা এখানে পাইলাম, $1 লক্ষ মার্কিন ডলার যদি আমরা ইনভেস্ট করি তাহলে কত টাকা গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 10%, 360 দ্বারা ভাগ 90 দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো সেটা 90 দিনে সুদ পাবো, 2,07,255। তাহলে সুতরাং আসল নোট, আসল ও সুদ সহ টাকা পরিমাণ হবে, আসল টাকা কত? 82,90,200 টাকা।
যোগ ওর সাথে কি হবে ইন্টারেস্টটা যোগ করলে এত টাকা হচ্ছে আমাদের সুদ এবং আসল সহ। নোট: ব্যক্তিটি যখন মার্কিন ডলারকে বাংলাদেশি টাকায় রূপান্তর করবে তখন ব্যাংক কম রেটে মার্কিন ডলার ক্রয় করবে। খেয়াল করো, এখানে রেট যেটা দিয়েছিলাম, ব্যাংক তো রেটটা এটা কি করতেছে, কম রেটে ক্রয় করে নিবে, সেটা এখানে বলা আছে এই যে নীল কালি দিয়ে। আসল ও সুদ সহ মোট টাকার পরিমাণ ডলারে পরিবর্তন করলে পাওয়া যাবে। আমাদের যে টাকাটা আছে এটাকে এই যে টাকাটা করলাম সেই টাকাকে ভাগ করবে এটা দ্বারা। আমাদের অসংখ্যে যে আমাদের মার্জিন আছে, মার্জিন যেটা বললাম আমাদের প্রিমিয়াম মার্জিনটা, সবচেয়ে বড় মার্জিনটা আমাদের নিতে হবে। তাহলে আমাদের 82.9820 এটা দ্বারা ভাগ করে যোগ করে এর সাথে প্রিমিয়ামটা যোগ করলে আমরা যে টাকাটা পাবো সেটা দ্বারা ভাগ করবো। এখানে বলা আছে যে নোট: ব্যাংক যখন বাংলাদেশি টাকাকে কনভার্ট করে ব্যক্তিকে মার্কিন ডলার দিবে তখন বেশি রেট ধরে এবং এর সঙ্গে আনুষঙ্গিক মার্জিন যোগ করে রেট নির্ধারণ করবে। তো এখানে এই দুটো নোট আপনাদের কিন্তু বোঝা জরুরি। তো আমরা সুদ সহ আমরা যদি এখানে কি বলা আছে, ব্যাংক যখন বাংলাদেশের টাকাকে কনভার্ট করে ব্যক্তিকে মার্কিন ডলার দেবে তখন বেশি রেট ধরে এবং এর সঙ্গে আনুষঙ্গিক মার্জিন যোগ করে নির্ধারণ করবে। তাহলে নিউ ইয়র্ক সিটিতে বিনিয়োগ হবে কি, বিনিয়োগকৃত এত ডলার সহ 3 মাসের সুদ, 3 মাসের সুদ আমরা 12 করে নিচ্ছি এত। সুতরাং আসল এবং সুদ সহ মার্কিন ডলার হবে কত, আমাদের এটা হচ্ছে মার্কিন ডলার 1 লক্ষ টাকা ফেরত হবে। আর এই টাকাটা আচ্ছা, আমাদের এখানে নিউ ইয়র্কে যদি বিনিয়োগ করি তাহলে আমাদের সুদ আসল সহ এত টাকা এত মার্কিন ডলার পাবো। আর ঢাকায় যদি বিনিয়োগ করি তাহলে সুদ আসল সহ আমরা এত মার্কিন ডলার পাবো। তাহলে আমাদের কোথায় লাভজনক হচ্ছে সে কথাটা এখানে লেখা আছে। অতএব ঢাকায় বিনিয়োগ করলে সুদ আসল সহ এত মার্কিন ডলার এবং নিউ ইয়র্কে বিনিয়োগ করে এত মার্কিন ডলার পাওয়া যাবে। সুতরাং ঢাকায় বিনিয়োগ করলে এত মার্কিন ডলার বেশি পাওয়া যাবে। তাই আমরা বলতে পারি ঢাকায় বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া যাবে। এভাবে কমেন্টটা লিখবো আমরা। আচ্ছা, এখন জি আচ্ছা, এই ম্যাথটা দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা তো আসছিল আমাদের গত পরীক্ষায়, জুন 18 ঢাকায়। আচ্ছা, এখানে প্র্যাকটিস ম্যাথে কিছু দেওয়া আছে, এরকম আমাদের প্র্যাকটিস করতে হতে পারে। জনাব রাফসানে ইউসুফিল ব্যাংকের নিকট 15 লক্ষ টাকার অতিরিক্ত তহবিল জমা আছে যা তিনি 3 মাসের জন্য বিনিয়োগ করতে আগ্রহী। এই তহবিল টাকায় রূপান্তর করে ঢাকায় অথবা ডলারে রূপান্তর করে নিউ ইয়র্কে বিনিয়োগ করা যায়। আচ্ছা, নিম্নোক্ত উপাত্তগুলো ব্যবহার করে দুই কেন্দ্রের কোনটিতে বিনিয়োগের জন্য রাফসান অধিকত লাভবান হবে। মানে একই অঙ্ক, এর আগে যে অঙ্কটা দেখলাম ঠিক ওই একই অঙ্ক, এখানে অন্য কোনো কিছু নেই। আচ্ছা, এটা আচ্ছা, এই অঙ্কগুলো দেখবেন, এগুলা এর মধ্যে থাকবে। আর জটিল বেশি থাকে তাহলে আমরা দেবো না, দেওয়ার চেষ্টা করবো না। হ্যাঁ, কারণ তখন আমরা যদি ভুল যাই তাহলে দেখা যাচ্ছে পুরোটাই কেটে দিবে, পুরো অঙ্কটা কেটে দিবে। আর এখানে যদি আপনার হওয়ার চান্স থাকে তো তখনই আপনি এটা করবেন কনফিডেন্সের সাথে। আচ্ছা, পরে আর একটা আচ্ছা, আরেকটা ক্লাস, এটা বলে ট্রেজারি ম্যানেজমেন্ট হবে না ভাই? জি জি আর ট্রেজারি ম্যানেজমেন্ট হবে, আমি এটা আপনাদের কালকে দেখাবো নি। জি, জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।